একটা বিরতি, তাছাড়া আর কিচ্ছু নেই। শুধু খবর 18 থেকে 19টা জেলার বিভিন্ন খবর, রাজনীতির খবর, এই সমস্ত নিয়ে আজকে শুরু করব বীরভূম জেলা দিয়ে। কারণ এর আগে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, যে যে জায়গায় দ্বন্দ্ব আছে, যেখানে যেখানে নিজেরা মনে করছেন অনেক নেতা নেত্রী যে তারা বড় হয়ে গেছেন, তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য লোকসভা ভোটের আগে সেই সমস্ত জেলা নিয়ে আলোচনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূম নিয়েছিল। বীরভূমের নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল। সেখানেই একটা কোর কমিটি গড়া হয়েছিল, সেটা ভেঙে দেওয়া হলো। নতুন ভোটের জন্য কোর কমিটি গড়া হলো এবং সেই কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠরা রয়েছেন, যেমন চন্দ্রনাথ সিনহা, যেমন অভিজিৎ সিনহা, যেমন সুদীপ্ত ঘোষ, যেমন বিকাশ রায় চৌধুরী। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই নতুন কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠ, বিষয়টা হচ্ছে এখনো অনুব্রতর প্রতি সহানুভূতিশীল কেন? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করে যে অনুব্রত মণ্ডল অত্যন্ত ভালো, দক্ষ একটি সংগঠক। তিনি যেভাবে তার জেলার সংগঠন চালাতেন তার সুফল তৃণমূল কংগ্রেস পেয়ে এসেছে। তুমি জানো যে বীরভূম জেলার বিভিন্ন নেতাদের কয়েকজন অনুব্রত মণ্ডল সম্পর্কে এর আগে একাধিকবার বিস্তর অভিযোগ তুললেও সেই অভিযোগ কোনো মান্যতা পায়নি। তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল নির্বাচনের ক্ষেত্রে ফল দেওয়ার ক্ষেত্রে তিনি উপযুক্ত ছিলেন। বিভিন্ন সময় নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে অনুব্রত মণ্ডল নির্বাচনী ঘেরাটপে থাকতেন। অনুব্রত মণ্ডলের বেশ কিছু মন্তব্য নিয়ে নানা বিতর্কের কথাও বারবার ধরে উঠে এসেছে। যদিও নির্বাচনী ক্ষেত্রগুলোতে লক্ষ্য করতে পারা যেত যে অনুব্রত মণ্ডল তার দলকে জেতানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন। যদি সাম্প্রতিক সময়ের কথা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার আগে লক্ষ্য করতে পারা যায়, তাহলে 2019 যেভাবে বিজেপি বীরভূম জেলার 2 লোকসভা আসনের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল, সেখানেও দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেস 2 আসনেই লোকসভাতে জয়লাভ করে। একই রকম ভাবে 2019-এর লোকসভা নির্বাচনের পরও বিজেপি যেভাবে বীরভূম জেলাকে ঘিরে তাদের রাজনৈতিক পরিসর বৃদ্ধি করেছিল, বিশেষ করে বীরভূমের শহরাঞ্চলগুলিতে যেখানে 2019-এ তৃণমূলের ফল খারাপ হয়েছিল, সেখানে দেখতে পাওয়া যায় যে 2021-এ তৃণমূল কংগ্রেস অন্যান্য বারের তুলনায় বেশি ভালো ফল করে মাত্র একটি বিধানসভা আসন হেরে যায়। অনেকেই বলেন এর পিছনে অনুব্রত মণ্ডলের ভূমিকা, সংগঠক হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছিলেন তাতেই তৃণমূল কংগ্রেসের এই ফল ভালো হয় এবং সেই কারণেই অনুব্রত মণ্ডলের প্রতি যে তার দল এখনো সহানুভূতিশীল, তার দলের শীর্ষ নেতৃত্ব সহানুভূতিশীল, এদিনের বৈঠকের ক্ষেত্রে সেটা আরো একবার বুঝিয়ে দেওয়া। আর এই কোর কমিটিতে আশিস বন্দ্যোপাধ্যায়কেও রাখা হয়েছে, আর কাজল শেখ, অনুব্রতর বিরোধী গোষ্ঠী বলা হয়, সেই অনুব্রতর বিরোধী গোষ্ঠীর কাজল শেখকে জেলা সভাধিপতি করা হয়েছে। আর তা নিয়েই কাজল শেখকে ধমক দেওয়া হলো, কারণ কেন জেলা জুড়ে সভাধিপতি হয়ে দাপাদাপি, কিভাবে সতর্ক করা হলো, কেন করা হলো কাজল শেখকে সতর্ক, কথা বলবো আবিরের সঙ্গে। আবির, দেখো, কাজল বনাম অনুব্রত একটা সময় বীরভূমের রাজনীতিতে জোর চর্চা চলতো। বিশেষ করে নানুরের কাজল এবং বোলপুর অনুব্রত মণ্ডল, তার দুইয়ের মধ্যে দূরত্ব অনেক কম হলেও তাদের রাজনৈতিকভাবে দূরত্ব অনেকটা বেশি ছিল। এটা ঠিক অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর কাজল শেখ তাকেও সংগঠনের ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। একটা সময় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর বীরভূমে 4 সদস্যের কোর কমিটি, পরে 7 সদস্যের কোর কমিটি, পরে 9 সদস্যের কোর কমিটি তৈরি করা হয়। সেই কোর কমিটি কলিবার কমিয়ে মাত্র 5 সদস্যের কোর কমিটি করা হলো, যেখানে কাজল শেখকে রাখা হয়নি। যদিও বিধানসভা দেখার ক্ষেত্রে নানুর এবং কেতুগ্রাম তাকে দায়িত্ব দেওয়া হলেও কাজলের যে ভূমিকা, একাধিক সময় তার যে বিতর্কিত মন্তব্য, তার যে আচরণ, তাকে যে দল ভালো চোখে দেখছে না, এদিনকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে পৌষ মেলার সময় জেলা শাসক যে বৈঠক ডেকেছিলেন, সেই বৈঠকের ক্ষেত্রে তিনি যেভাবে চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে চলে গিয়েছিলেন, তিনি যে পদে থেকেও সেই বিষয়টাকে যে দল ভালো চোখে দেখেনি, সেই বার্তাও এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলে কাজল শেখের যে ভূমিকা, তার যে আচরণ, তা নিয়ে একটা প্রশ্ন বা সংশয় তৈরি হয়েছিল। সে কারণেই মনে করা হচ্ছে কাজল শেখকে আরো একবার সতর্ক করে দেওয়া হলো আজকের বৈঠকের মধ্যে দিয়ে। এরপরে দেখা যাক সেই কাজল শেখের কি ভূমিকা হয়। কিন্তু বীরভূমে কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম শতাব্দী রায়, তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, তিনি অনুযোগ করেছিলেন যে 2019-এর লোকসভা নির্বাচনে কোন কোন বিধানসভায় তিনি পিছিয়ে ছিলেন এবং তার অভিযোগ ছিল সেই অঞ্চলের নেতারা সহযোগিতা করেননি। আজকে বীরভূমের 2 আসনে লড়াই, বীরভূম এবং বোলপুর নিয়ে, তাই সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন জায়গায় এই মুহূর্তে খামতি আছে বা ছিল বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব? আবির,
দেখো, বিধানসভা ভিত্তিক যদি দেখতে চাও তাহলে হচ্ছে বীরভূমের ক্ষেত্রে 11 বিধানসভা, তার মধ্যে 10টাই তৃণমূল কংগ্রেসের দখলে। একটি দখলে রয়েছে হচ্ছে বিজেপি দুবরাজপুর, যা নিয়ে তৃণমূল কংগ্রেস সেখানে ব্লকেও কোর কমিটি তৈরি করে দিয়েছে, সেখানে বাড়তি নজর দেওয়া হচ্ছে, একাধিকবার সভা পর্যন্ত সেখানে করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিধানসভাগুলোর ক্ষেত্রে আমরা দেখাচ্ছিলাম যে একাধিক নেতাকে বিভিন্ন বিধানসভার দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। তাতে আশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিজিৎ সিনহা রয়েছে, চন্দনা সিনহা রয়েছে, বিকাশ রায়চৌধুরী রয়েছে, সুদীপ্ত ঘোষ তারা রয়েছেন। এই যে নেতাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ফলে ফল কিন্তু এই নেতাদের কাছ থেকে দল বুঝে নেবে, অর্থাৎ সাফল্য এবং ব্যর্থতা দুটোর দায় হচ্ছে তাদেরকেই নিতে হবে। এই সংক্রান্ত বার্তা আজকের বৈঠকের মধ্যে দিয়ে রাখা হয়েছে। তবে তুমি শতাব্দী রায়ের উদাহরণের প্রসঙ্গে টানছিলে, তার ক্ষেত্রে অনেকেই বলা হতো যে বিশেষ করে হচ্ছে কতগুলো জায়গাতে ব্লক পঞ্চায়েত স্তরের নেতারা দলের শীর্ষ নেতাদের, জেলার শীর্ষ নেতাদের সাথে একটা দূরত্ব বজায় রেখেছিলেন, যার কারণে বিভিন্ন সময় দ্বন্দ্বের কথা উঠে এসেছিল। সেইটার ক্ষত মেরামত করা হয়েছে এবং নতুন করে যে কমিটি তৈরি করা হয়েছে, নতুন করে সংগঠনের ক্ষেত্রে যে তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে বিষয়টা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোথাও সংগঠনের ক্ষেত্রে, জনসংযোগের ক্ষেত্রে কোথাও যেন কোনো ফাঁক ফোকর না থাকে। ফলে আজকের ক্ষেত্রে হচ্ছে সেই ফাঁক ফোকর মেরামতের যে জায়গা, তাই বৈঠকের মধ্যে দিয়ে স্পষ্টত করে দেওয়া হলো এবং জোট হবে না ধরে নিয়েই এই বৈঠকে বার্তা দেওয়া হলো। এবার অন্যান্য খবরে চলে যাব। স্বাস্থ্যসাথী কার্ড খুব গুরুত্বপূর্ণ এ রাজ্যে মানুষের ক্ষেত্রে, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়েই অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথীতে কড়া নিয়ম। স্বাস্থ্যসাথীতে এমার্জেন্সি অর্থোপেডিক অপারেশনের নিয়ম বদল। কি অনিয়ম হচ্ছিল, কারা করছিল অনিয়ম, এবার অনিয়ম রুখতে ঠিক কি কড়া নিয়ম জানবো প্রতিনিধি ওঙ্কারের কাছ থেকে। ওঙ্কার, কি মনে করা হচ্ছে এই কড়া নিয়মগুলো তুমি বলবে, কিন্তু তাতে নিয়ম মানে অনিয়ম বন্ধ হবে কিনা? দেখো, যে অনিয়মগুলো চলছিল তার মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কোল্ড যে সমস্ত অস্ত্রোপচার রয়েছে অর্থোপেডিকের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো প্ল্যান্ড সার্জারি রয়েছে, সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালে না এসে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে কিন্তু রোগীরা করাচ্ছিলেন। সেটার উপর কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরের নজর ছিল এবং মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জেলা থেকে বিশেষত প্রচুর কিন্তু অভিযোগ জমা পড়ছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার স্বাস্থ্যসাথী কার্ডের নয়া নিয়ম কিন্তু অর্থোপেডিক অস্ত্রোপচারের ক্ষেত্রে নতুন নিয়ম স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে চালু করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। কি সেই নিয়ম? তা হচ্ছে গিয়ে কেউ যদি এমার্জেন্সি কারো যদি অস্ত্রোপচার করতে হয় অর্থোপেডিকে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার 48 ঘন্টার মধ্যে সরকারি হাসপাতালে যেতে হবে এবং সেখানে গিয়ে সরকারি চিকিৎসককে দেখাতে হবে এবং দেখিয়ে সরকারি চিকিৎসক যদি মনে করেন যে সেই সময়ে পরিকাঠামো নেই সরকারি হাসপাতালে, তাহলেই কিন্তু তারা স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে অস্ত্রোপচার করাতে পারবেন এমার্জেন্সি ভিত্তিতে। কিন্তু যদি সরকারি চিকিৎসক মনে করেন যে না, এই অস্ত্রোপচার এখানেই করা যাবে, অর্থাৎ সরকারি পরিকাঠামো রয়েছে সেখানেই করা যাবে, সেক্ষেত্রে কিন্তু সরকারি হাসপাতালে সেই অস্ত্রোপচার হবে। বিভিন্ন দিন ধরে মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলির থেকে কিন্তু অর্থোপেডিক অস্ত্রোপচার নিয়ে বারংবার করে স্বাস্থ্য ভবনের কাছে অভিযোগ জমা পড়ছিল যে বহু রোগী তারা কিন্তু সরাসরি পৌঁছে যাচ্ছেন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে, যেখানে সরকারি পরিকাঠামো রয়েছে সেখানে বেসরকারি হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা কি? এর জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয় এবং সেই কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী যে দুর্ঘটনা ঘটার 48 ঘন্টার মধ্যে রোগীকে সরকারি হাসপাতালে আসতে হবে এবং সেখানে এসে সরকারি চিকিৎসক যদি অনুভব করেন যে তাকে দ্রুততার সঙ্গে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে সরকারি নথি দেখিয়েই তাদেরকে কিন্তু বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচার করাতে পারবেন। নিশ্চয়ই এই ব্যবস্থা যদি চালু হয় তাহলে রাজ্য সরকারের টাকাও অনেকটা ফালতু খরচ বাঁচবে। আমরা খবর করি মাস্তানি আমরা পছন্দ করি না, আমরা পছন্দ করি না বেআইনি অবৈধ কাজ, আর তাই তুলে ধরি। আমরা তুলে ধরেছিলাম নদিয়ায় এক যুব নেত্রী তৃণমূলে, তিনি এক ব্যবসায়ীকে ধমকাচ্ছেন, হুমকি দিচ্ছেন এবং তিনি বড় মাপের ব্যাপার। এই যে শ্রেষ্ঠাশ্রী সাঁই, সাধারণ সম্পাদক নদিয়া উত্তর যুব তৃণমূল, তিনি নাকি মন্ত্রী শান্ত্রীদের সবার সঙ্গে যোগাযোগ, তার নাম শ্রেষ্ঠাশ্রী সাঁই, এই বলে ফোন করেছেন এক ব্যবসায়ীকে। একটু ভাইরাল হয়েছে, ভাইরাল অডিওটা শোনাবো। আপনার নামেও কমপ্লেন করবো, আর আপনার কি করে ডিস্ট্রিবিউটরশিপ থাকে সেটাও আমি দেখে নেব। আমি কমপ্লেন করব কেন? আমার সঙ্গে তো আমার পার্টি তো অফিসার চলে এসছে।
কলে নামিয়ে কথা বলুন, আমার নাম শ্রেষ্ঠা সিসওয়াইন, ঠিক আছে? হ্যাঁ। নদিয়া জেলাতে আমার উপরে কেউ কথা বলে না। না, না। মিনিস্টারও আমার কথা শুনে চলে, ঠিক আছে? আপনি যাকে খুশি আমার নাম জিজ্ঞাসা করে নিন, আপনি আমার নামে খবর না পেয়ে না, যাবেন। আমি ম্যাডাম তো আমি তো কারোর নামে কমপ্লেনই করিনি। তো নেক্সট টাইম যদি সন্দীপের নামে একটাও বাজে কথা শুনেছি, আমি কিন্তু আপনার ডিস্ট্রিবিউটারশিপ কি করে থাকে, কি করে ব্যবসা করে খেতে পারেন সেটা আমি দেখে নেব। আর সেকেন্ড অফ অল, আপনার গাড়ি কি করে, স্ত্রীর গাড়ি কি করে নদিয়াতে ঢুকে সেটা আমি বুঝে নেব, সে ক্ষমতা আমার আছে। আপনি তো দোয়ের বাজারে থাকেন, আপনার সব ডিটেল আমার নেওয়া হয়ে গেছে। বাবা, কি ধমক, কি দাপট। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, নদিয়াতে উনি একা, নদিয়াতে উনি সব কথা শোনেন নদিয়ার মানুষ। কত বড় নেত্রী, তৃণমূল যুবনেত্রী। আমরা খবর করলাম, তারপরে ব্যবস্থা নেওয়া হলো, তার মানে এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটেছে। দেখো অয়নদা, গত 12 তারিখে এই নেত্রী কিন্তু ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেন এবং সেই অডিও রেকর্ডিং কিন্তু ভাইরাল হয় এবং আমাদের হাতে এসে পৌঁছয়। গতকাল আমরা সেই খবর দেখাই। তো 12 তারিখে হুমকি দেওয়ার পরে ব্যবসায়ী এতটা আতঙ্কিত হয়ে পড়েন যে তার পক্ষে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানানোর ক্ষমতা পর্যন্ত হয়নি, কেননা এই যে নেত্রী তিনি দাবি করছেন মন্ত্রী শান্তিরাও তার কথায় ওঠা বসা করে। কিন্তু আমরা আতঙ্কিত হইনি বা আমরা কিন্তু এই নেত্রীকে ভয় পাইনি, বরঞ্চ আমরা এই সত্যটা তুলে ধরেছিলাম গতকাল নিউজ 18 এর পর্দায় এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু দল নড়েচড়ে বসে এবং বিষয়টি নিয়ে তারা তদন্ত করে এবং অবশেষে আজ কিন্তু নদিয়া উত্তর যুব তৃণমূলের সভাপতি সুশান্ত মণ্ডল তিনি একদম লিখিত বিজ্ঞপ্তি জারি করে ওই নেত্রীকে দল থেকে এবং দলের যে পদ সেই পদ থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন নিউজ 18 বাংলা যে খবর দেখানো হয়েছিল সেই খবরের পরিপ্রেক্ষিতে তারা তদন্ত শুরু করে এবং ওই যে অডিও রেকর্ডিং তার সত্যতা যাচাই করা হয় এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি জানানো হয় এবং শেষ পর্যন্ত ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশেই কিন্তু তাকে আজকে সরিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যে কিন্তু এর জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে। আমরা তো আমাদের কর্তব্য পালন করেছি। যিনি সুশান্ত মণ্ডল, যিনি নেতা, যিনি বহিষ্কার করেছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই শ্রেষ্ঠা শ্রী সাঁইকে, তিনি কি বলছেন দেখি। আমার কাছে কিছু অডিও ক্লিপ এসেছিল যে বিষয়টা এটাকে আমি একটা হুমকি স্তরে গিয়েছে, কিন্তু আমি যখন দেখলাম না এটা ঠিকই যে তার পদের নাম ভাঙিয়ে এটা করা হয়েছে, তখনই আমি সিদ্ধান্ত নিলাম এবং দিদির সহমত ভিত্তিতে দিদি আমাকে বললেন ঠিক আছে এটা যখন হয়েছে তুমি তাকে রিমুভ করে দাও। আমি তাই আজকে সেই সিদ্ধান্ত নিয়েছি এবং আমার পেজ থেকে ওকে আমি বহিষ্কার করেছি। ওর সাথে 3 জন আছে, এই 3 জন অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস করছে, তার জন্য এই 3 জনকে সরিয়ে দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলাকে অবশ্যই কিন্তু দেওয়া উচিত এই বিষয়টা তুলে ধরার জন্য। আর এবার হাওড়ার ছবি দেখাবো। হাওড়ায় তৃণমূলের 2 গ্রাম পঞ্চায়েতের স্বামীর মধ্যে সংঘর্ষ। দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত সদস্য না পঞ্চায়েত প্রধানের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ আরেক পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। এবার স্বামীতে লড়াই, প্রধানে নয়। কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, কি করে হলো এবার এই স্বামীদের এত জোর, এত দাপট নাকি? একদমই আমতা 2 নম্বর ব্লকের দ্বীপাঞ্চল, ঘোড়াবেড়িয়া, চিত্তান এবং ভাটোরা গ্রাম পঞ্চায়েত, এই 2 গ্রাম পঞ্চায়েতের হচ্ছে প্রধানের স্বামী, তাই স্বামীর বিরুদ্ধেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব। তার জেরে কিন্তু আজ সকাল থেকে এলাকার বাজারপাট বন্ধ, ফেরি চলাচল বন্ধ, এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনার সূত্রপাত হচ্ছে ভাটোরা গ্রাম পঞ্চায়েত এলাকার শিবতলা বাজারে একটি দোকান ভাঙাকে কেন্দ্র করে, যেটা ঘোড়াবেড়িয়া চিত্তান গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর অভিযোগ। তিনি ভাটোরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর যেটা অভিযোগ, ঘোড়াবেড়িয়া চিন্তান এলাকার যে প্রধানের স্বামী আছে আজিজুল মল্লিক অর্থাৎ বাপি মল্লিক, তার দলবল কিন্তু এই ভাটোরা তার এলাকায় ঢুকে একটি দোকান ভাঙচুর করে। তারই তারা প্রতিবাদ করেছিল। এর প্রতিবাদের জন্যই কিন্তু কালকে যখন তৃণমূলের সংহতি মিছিল থেকে ঘোড়াবেড়িয়া চিন্তান এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী নঈম মল্লিক যখন ফিরছিল তাকে কিন্তু মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। সেই অভিযোগ তুলেই কিন্তু আজ সকাল সেই মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে সকাল থেকে এলাকার দোকানপাট বন্ধ এবং সমস্ত কিছু মারামারি করবেন, তার জন্য জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে, সব দোকানপাট বন্ধ হয়ে যাবে। কি অবস্থা দেখুন দুজনে কি বলছেন।
হচ্ছে আমরা যেহেতু দোকান ভাঙচুর করছিল জেসিপি দিয়ে, তো সেই জন্যই আমরা সেখানে ভাঙচুর না হয় সেটা প্রতিবাদ করতে গিয়ে, তো সেই এটা না ওই ভাঙতে পেরে সেই রাগটা আমাদেরকে, আমরা কাল মিছিলে গেছিলাম, মিছিলে ফেরার পথে আমাদেরকে কুলিয়ারঘাটে বেধারক মারধর করে ওই পঞ্চায়েত প্রধানের স্বামী প্লাস পার্টির প্রেসিডেন্ট। ভাটরা এলাকাটা তার ভাটরা পঞ্চায়েতের হাতে তুলে দিতে হবে, আমরা যে আর বাড়িতে চুপচাপ বসে থাকি, সে পুরোটা পঞ্চায়েতটাকে সে চালাবে। সব পুরোপুরি মিথ্যে কথা বলা হচ্ছে, যাতে করে নামটা খারাপ করা হয়, সেই জন্য এই কথা বলছে। যার ওটা জায়গা তারা নিজেরাই ওটা সিদ্ধান্ত নিয়ে তারাই নিজেরাই ভেঙেছে, ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার কিছু নেই, যেহেতু ওটা আমাদের পঞ্চায়েতের ব্যাপার না, ওটা ভাটরা পঞ্চায়েতের ব্যাপার। ভাটরা পঞ্চায়েত জানে কী ব্যাপার আছে না আছে, আর যার জায়গা সে জানে। পুরোপুরি মিথ্যে কথা। আর এইবার দেখুন, আমরা তৃণমূলের দুর্নীতি অভিযোগ ওঠে, দেখাই বহু দুর্নীতির অভিযোগ ওঠে, যেখানে বিরোধীরা বারবার বলছেন যে এই দুর্নীতির থেকে বাঁচতে আমাদেরকে ভোট দিন। সেই বিরোধীরা যেখানে ক্ষমতায়, যে কয়েকটা জায়গায়, সেখানে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ, অবৈধভাবে গাছ কাটার অভিযোগ তেহট্টে বাম বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ভাবা যায়, তেহট্টের শ্যামনগরে বাম বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কবে এই পঞ্চায়েত নির্বাচনের পরে নিশ্চয়ই ক্ষমতায় এসেছে এরা, তারপরে এই কয়েক মাসের মধ্যেই এইরকম অভিযোগ উঠছে। একদমই তাই অয়নদা। এই তেহট্টের শ্যামনগর পঞ্চায়েত, এখানে বাম এবং বিজেপির জোটের পঞ্চায়েত। এখানে প্রধান বিজেপির এবং প্রধান হচ্ছে বাম সিপিআইএম, এবং এখানে বিরোধী দল তৃণমূল। তা তৃণমূলের যেটা অভিযোগ, এই পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তার জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে, এবং সেই যে জায়গাটা চিহ্নিত করা হয়েছিল সেখানে বেশ কিছু মূল্যবান গাছ ছিল, এবং প্রায় 28টি গাছ কারোর অনুমতি না নিয়ে, অর্থাৎ বন দপ্তরের অনুমতি না নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ রাতের অন্ধকারে কেটে দিয়েছে বলে অভিযোগ। এবং শুধু কেটে দেওয়া নাই, গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে অবৈধভাবে এবং নিলাম না করে, এবং সেই টাকাটাও নাকি আত্মসাৎ করা হয়েছে, যার পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা বলে দাবি কিন্তু তৃণমূল বিধায়ক। এবং এর জন্য বন দপ্তরে কোনো অনুমতি নেওয়া হয়নি, এবং এরই প্রতিবাদে কিন্তু গত বৃহস্পতিবার গাছগুলো কাটা হয়, এবং গত শনিবার কিন্তু এই প্রতিবাদে পথে নামে তৃণমূল, এবং তৃণমূল বিধায়ক রাস্তায় নেমে রীতিমতন এই পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটান, এবং তার জানান যে প্রায় 10 লক্ষ টাকার গাছ দুর্নীতি করা হয়েছে এবং 28টি গাছ কাটা হয়েছে। তবে দুখানি গাছ কিন্তু মাত্র দেখানো, আমরা যখন ঘটনাস্থলে যাই দুটি গাছের গুড়ি পড়ে থাকতে দেখেছি, অর্থাৎ বাদবাকি গাছগুলো কিন্তু চুরি করে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। এবং এ বিষয়ে প্রধানের দাবি যে প্রশাসন নির্দেশে কাটা হয়েছে, তাই বন দপ্তর থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, এবং চুরির বিষয়টি অস্বীকার করে গিয়েছেন এবং চক্রান্ত বলে দাবি করেছেন। অয়নদা, চক্রান্ত বলে দাবি করেছেন, কিন্তু প্রশাসনের উচিত যে তদন্ত করে দেখা। আমরা দেখাবো, তৃণমূল আর বিজেপি তো তরজা করবেই, কিন্তু প্রশাসনের তো দায়িত্ব যে অভিযোগের সারবত্তা আছে কিনা তা দেখানোর। 28টা গাছকে কাটা হয়েছে, যার আনুমানিক মূল্য 10 লক্ষ টাকা। গত পরশুদিন বিডিও সাহেবকে, আইসিকে এবং এসডিওকে কমপ্লেন জানাই, রেঞ্জার সাহেবকে কমপ্লেন জানাই। আজকে কিছু কাঠ এরা ফেলেছে, একটা বা দুটো গাছের কাঠ ফেলেছে, 28টা গাছ এখনও নিখোঁজ। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, এবং অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে। সিপিএমের প্রধান, বিজেপির উপপ্রধান, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এসডব্লিউএম প্রজেক্ট আমাদের দ্রুততার সঙ্গে কাজ করতে বলা হয়েছিল। বিডিও সাহেব, জয়েন্ট বিডিও, বিএলআরও, আরআই অফিস সবাই এসেছিলেন এবং আমাদেরকে জায়গা দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সেই মতন তাড়াহুড়োতে কাজটা করেছি। যেহেতু গাছ না কাটলে প্রজেক্টটি করা যেত না, সেহেতু আমরা গাছ কেটেছি। বিরোধীদের চক্রান্ত যেহেতু হচ্ছে আমাদের বিরোধী পঞ্চায়েত, সেই জন্য ওনারা পুরো মিথ্যা চক্রান্ত করছেন। আর এবার হলদিয়ার ছবি দেখাবো। হলদিয়ার মতো জায়গা, তৃণমূল কংগ্রেস শাসক দল, বহু ম্যান্ডেট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে 2021-এ। একদম পুরো ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে আগুন, বিজেপি আগুন লাগিয়ে দিল, দাও দাও করে জ্বলছে সেই পার্টি অফিস, এবং একবার নয়, পরপর দুবার। 31শে ডিসেম্বর, এখনো 31শে জানুয়ারি আসেইনি, তার আগে আবার আগুন। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। রাজনীতি কোন জায়গায় যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের রাজনীতি বিশেষ করে? নন্দীগ্রামের জেলা, আর তার আবার শিল্পাঞ্চল হলদিয়া, সেখানে পৌর এলাকাতে একের পর এক
শাসক দল তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানো হচ্ছে, কারা লাগাচ্ছে সেটা কিন্তু সরাসরি শাসক দল তৃণমূল অভিযোগ করছে। বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসব করছে, বিজেপি অভিযোগ অস্বীকার করছে। কিন্তু গোটা বিষয়টি যখন লোকসভা ভোট এগিয়ে আসছে তখন কিনা এই শুভেন্দুর জেলায় হলদিয়াতে এমন কাণ্ড ঘটছে তা নিয়ে যথেষ্টই শোরগোল শুরু হয়েছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে, একই সঙ্গে পুলিশের তদন্তও শুরু হয়েছে। কিন্তু যে কথা সবাই বলছেন যে শাসক দল তৃণমূল তাদের পার্টি অফিস ঘটনাস্থল হলদিয়ায় এবং পৌর এলাকায়, সেখানে কিনা বারবার করে আগুনে দাউ দাউ করে পুড়ে যাচ্ছে, রাতের অন্ধকারে পুড়ছে এবং সেটা ছাই হয়ে যাচ্ছে পার্টি অফিস। তা নিয়ে কেন এখনো পর্যন্ত পুলিশের সেভাবে পদক্ষেপ দেখা যাচ্ছে না, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। এবং একই সঙ্গে তোমাকে যেটা বললাম, সকলেই প্রশ্ন তুলছে। হতে পারে রাজনীতির কারণে আগুন, কিন্তু তারপরে পুলিশ প্রশাসন আছে তো, তারা কেন তদন্ত করছেন না? পরপর দুদিন শাসক দলের পার্টি অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এরপরে আরো খবর রয়েছে, জেলার বিভিন্ন আজব খবর রয়েছে। আচ্ছা ধরুন শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে ভর্তি আছে, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন দেওয়া হচ্ছে, মুখ পুড়ল কার, যেটা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে, এক রোগীর, এক মহিলার হাবড়া হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে, বলছিলাম না, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন, মুখে মাস্ক অক্সিজেনের, তারপরে বিড়ি বা সিগারেট খেয়েছেন। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এই ঘটনা তো অনেক বড় ঘটনা ঘটিয়ে, দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারত। কিভাবে অ্যালাউ হলো সিগারেট বা বিড়ি? এবং পরিবার তারাও কি নজরে রাখছে না? 3-4 দিন আগে এই অরুণাভ অধিকারী অর্থাৎ বছর 55 মহিলা, তিনি শ্বাসকষ্ট জনিত কারণ নিয়ে হাবড়া হাসপাতালে ভর্তি হয়। ফলে কিছুটা সুস্থ হলেও তার মুখে মাস্ক ছিল, অক্সিজেনের মাস্ক। ফলে যে কোনো সময় তারপরে এই নিয়েই কিন্তু রাতের অন্ধকারে যখন অন্যান্য নার্স, ডাক্তার বা রোগীরা যখন ঘুমাচ্ছিলেন, সেই সুযোগটাই তিনি কাজে লাগালেন। অর্থাৎ তিনি একটু বিড়ি খাওয়ার নেশা, অর্থাৎ তামাক জাতীয় কোনো জিনিস খাওয়ার নেশা লাগলো। ফলে হাতের কাছে বিড়ি পেয়েছে, দেশলাই পেয়েছে, তিনি ফুঁকে দিয়েছেন। তখনই তার মুখের প্রায় 70% পুড়ে গেছে। পরিবারের যেটা অভিযোগ, পরিবার বলছে তারা কিছু জানেই না, তারা সন্ধ্যার সময় দেখা করে চলে গেছেন। ফলে তারা কোনো রকম ভাবে তামাক জিনিস কিনে দেননি। তাহলে এই মহিলা পেলেন কোথায়? এখানেই অন্যান্য রোগীর পরিজনদের দাবি যে এটা তো হাসপাতালে গাফিলতি। তার কারণ একটা পেশেন্ট, অসুস্থ পেশেন্ট, সে হাসপাতালে ভর্তি রয়েছে, সে এতে বাইরে গেল, নার্স রয়েছে, ওয়ার্ড মাস্টার রয়েছে, ডাক্তার রয়েছে সেখানে। তাহলে তাদের অলক্ষ্যে কিভাবে তিনি বাইরে গেলেন এবং সেখান থেকে তামাক জিনিস সেখান থেকে নিয়ে এলেন এবং সবার অলক্ষ্যে তিনি এই অক্সিজেনের মাস্ক অবস্থা তিনি ছেলে কি বলছে অন্যান্য জাউল? হয়েছিল কি, উনি তো আগে পরে বিড়ি নেশা করে, এবার লোকায় উনি বিড়ি খাইছে। কোথায় খাচ্ছিল? বেডে বসেই খাচ্ছিল। আচ্ছা, তারপরে এই কেসটা ঘটে, পড়ে যায়। এটার কি কোনো তদন্ত হবে আদৌ, জাউল? দেখো, এই খবর পাওয়া মাত্র রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নারায়ণ শাহ তার স্পষ্ট দাবি, তিনি অভিযোগ পেয়েছেন। কিন্তু কার গাফিলতি? মহিলা তো হেঁটে আসেননি, তাহলে কে দিলেন তার কাছে এই বিড়ি বা এই তামাক জাতীয় জিনিস? ফলে সবটাই তদন্ত করে দেখা হবে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে, কার ইন্ধনে তিনি তামাক জাতীয় জিনিস পেলেন। এবং শুধুমাত্র একজন মহিলার মাস্ক পরা তা কিন্তু নয়, ওদের অনেক রোগীরও কিন্তু মাস্ক পরা ছিল। ফলে সেখান থেকে আরো বড় ধরনের বিপদ ঘটতে পারত। ফলে সবটাই তদন্ত করা হবে, যারা দোষী অবশ্যই শাস্তি পেতে হবে। অবশ্যই আমরাও চাই তদন্ত হোক, এবং এই গাফিলতি মানা যায় না। রোগীর পরিবার হলেও বা এদের হাসপাতাল কর্তৃপক্ষ হলেও 70% পুড়ে গেছে মুখ এর, আর অন্যান্যদের আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি বলছেন দেখুন। যে ঘটনাটা ঘটেছে এর থেকে অনেক ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবার ফিমেল ওয়ার্ডে কেউ ধূমপান করবেন এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়, কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ওনার অক্সিজেন চলছিল, সেই অবস্থানে ধূমপান করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে এবং উনি এফেক্টেড হয়েছেন এবং তাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখব যে কোথাও আমাদের কোনো গাফিলতি আছে কিনা। আমি সুপারকে নিশ্চিতভাবে বলবো বিষয়টা দেখার জন্য।
এতদিন আমরা সোনার দোকানে ডাকাতি প্রচুর দেখেছি, একেবারে শুট আউট, গুলি, মৃত্যু। এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর বাজারে সোনার দোকানে চুরি, মানে ছিনতাই অ্যাকচুয়ালি, পুলিশ পরিচয় দিয়ে। দেখুন সিসি ক্যামেরায় সমস্তটা দেখা যাচ্ছে পুলিশ পরিচয় দিয়ে। দেখুন একটু দেখাই। অডিও পাওয়া যাচ্ছে। আর অন্য কিছু হবে না, অন্য এই বাজেটের মধ্যে তো এইটা ভালো লাগছে। আমরা তো দেখছি সুকান্ত, এই যে উনি বাছাই করছেন, ক্রেতা যিনি, ক্রেতা সেজে যিনি আছেন, তিনি বাছাই করছেন, তারপরে কখন চুরি করে। আর এ তো স্পষ্ট একদম সিসি ক্যামেরায় অডিও রয়েছে, পুলিশ কিছু করতে পারলো? দেখো দা, প্রথমেই জানিয়ে রাখি যে সিসিটিভির ছবি দেখে, অর্থাৎ ওই লোকটির ছবি দেখে এখন পুলিশ ওই লোকের সন্ধান চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুরগঞ্জের ঘটনা। দাসপুরগঞ্জের পাশেই রয়েছে দাসপুর থানা। আর হঠাৎ সন্ধ্যাবেলা একজন ক্রেতা সেজে আসে এবং বলে যে আমি দাসপুর থানার পুলিশ কর্মী। মানে এক কথা চুরি করার একটা নতুন ফন্দি, নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সোনার দোকানে এসে দুটি আংটি নিয়ে চম্পট দেয়। যেটা মালিক জানাচ্ছেন যে ওই ব্যক্তি জানান যে গাড়িতে বড়বাবু বসে আছেন, ওনার পছন্দ মতো একটি উপহার নিতে হবে, তাই আমাকে পাঠিয়েছেন। তাই দোকানদারও বিশ্বাস করে ওই ক্রেতার হাতে দুটি আংটি তুলে দিয়েছিলেন। তখনও বুঝতে পারেননি যে তিনি প্রতারিত হতে চলেছেন। তারপরে যখন সময় পেরিয়েছে তিনি দেখছেন ফিরে আসছেন না, এবং তারপরেই পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক ঘটনার তদন্ত শুরু করেছেন। তিনি অবশ্য জানিয়েছেন যে কোনো পুলিশ কর্মী না, কারণ ওই ব্যক্তির ছবির সাথে কোনো পুলিশ কর্মীর কোনো রকম কোনো মিল নেই। এই ব্যক্তিকে এখনো ধরতেই পারলো না পুলিশ সুকান্ত, এত পরিষ্কার স্পষ্ট অডিও রয়েছে। মানে ওই ব্যক্তিকে শুধু অডিও নয়, ওই ব্যক্তির পরিষ্কার ছবি রয়েছে, যে ছবি দিয়ে প্রত্যেকটি থানায় ইনফরমেশন পাঠানো হয়েছে এবং খুব দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করা হবে এবং ধরা হবে বলে। মানে সোনার দোকানের মালিকরা অনেক সতর্ক থাকুন, দেখছেন তো কিভাবে ফন্দি ফিকির দিয়ে চুরি করে ফেলছে। কাস্টমার সেজে এসেছিল, বলল যে আমি দাসপুর থানা থেকে এসেছি, বলল আমার কিছু গিফটের আইটেম চেয়েছে থানা থেকে। মানে আমি বুঝতে পারি না স্যার, এটা ফলস, ওর চুরি করতেই আসছে, সেই হিসাবে অমনি নাম নিয়েছে যে আমি থানা থেকে এসেছি, বড়বাবু পাঠিয়েছে। সে বলছে যে গাড়ি এখানে দাঁড় করানো আছে আর আমার গিফটের আংটি লাগবে, তুমি আমাকে স্যার বললো আর তুমি দুটো আংটি দাও, আমি স্যারকে এক্ষুনি দেখে নিয়ে আসবো। না পুলিশ বলেছে। এবার আমি দেখলাম যে গাড়িটা নেই, দেখি কোথায় গাড়ি আছে, তখন দেখছি না ও টোটো করে চলে গেল। এবার মালদার ছবি দেখাবো। দেখুন মালদায় বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সার্টিফিকেট জাল হচ্ছে, ভাবা যায়, এবং একটা চক্র কাজ করছে এই মালদায়। পাকড়াও জাল সার্টিফিকেট তৈরির চক্র, গ্রেফতার হোমগার্ড সহ 3 জন। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, হোমগার্ডও জড়িত, আর এর মধ্যে কিভাবে এই জাল চক্রটা চলছিল? একদমই, দেখো অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় একজন পুলিশের হোমগার্ড সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে ধরা পড়লো চক্র? না, মালদহের হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের শালদহ এলাকা, সেখানে চলছিল পাড়ায় সমাধান প্রকল্প। আর সেখানে বেশ কিছু মানুষ নিজেদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন বলে যে ভাতা রয়েছে সরকারি, সেই ভাতার জন্য আবেদন করেন। তাই এর মধ্যে বেশ কিছু জাল বলে বুঝতে পারেন সরকারি আধিকারিকরা, যে শিবিরে বিডিও উপস্থিত ছিলেন। এরপরে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় আর শুরু হয়ে যায় ধরপাকড়। আর এখানেই নূর আলম নামে মালদা পুলিশের এক হোমগার্ড, তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে তার এক আত্মীয় নাজিমুল, তিনি তৃণমূল কর্মী বলে নাকি এলাকায় পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এক ছাপাখানা মালিক, ছাপাখানার ব্যবসায়ী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে কারোর কাছ থেকে 2000, কারোর কাছে 3000, 8-10 হাজার
টাকা পর্যন্ত নিয়ে জাল শংসাপত্র দিয়েছেন, কারণ প্রত্যেককে লোভ দেখানো হয়েছিল আমরা শংসাপত্র দিব আর সেই শংসাপত্র বলে আপনি ভাতা প্রতি পাবেন। মাসে সরকারি ভাতা পেয়ে যাবেন। কেঁচো আর খুঁড়তে এই কেউটে জন্যই বেরিয়ে অনেকে- গেল একেবারে তৃণমূল কর্মী তিনিও জড়িত, আবার হোমগার্ড তিনিও জড়িত। সার্টিফিকেট যে বানিয়ে দিয়েছিল কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? আমার কাছ থেকে 3500 নিয়েছিল। জানি না যে ভুয়া আছে কি আছে, আমরা তো লেখাপড়া না, দিলাম ও বানিয়ে দিল, আমাকে বললো আধার কার্ড দাও ভোটার কার্ড দাও, দিলাম আমাকে বানিয়ে দিল, আমাকে বানিয়ে দিয়েছে, আমি এটা জমা করেছি, জমা করে দিতে হয়ে যাবে বলে, এটাতে ভাতা হবে বলে, সার্টিফিকেট না হলে তো ভাতা হবে না। তো আমরা জানি যে জাল করবে কি করবে সেটা তো আমরা জানি। ভাতা ঢুকছিল না ঢুকে আপনি আবেদন করেছিলেন ভাতার জন্য? আবেদন করেছি 2 বার, তারপরে তারপরে হয়নি। জাল সার্টিফিকেট আমরা কি করে জানবো? ওটা আমাদের জানাই না যে সার্টিফিকেট কিরকম হচ্ছে না হচ্ছে, দিল আমরা দিয়ে এলাম। আচ্ছা, অবশ্যই দুয়ারে সরকার বা বিভিন্ন জায়গায় সরকারি অফিস রয়েছে, সেখানে যাচাই করুন কোথায় আপনাদের সার্টিফিকেট তৈরি করা হয়, সেটা অন্তত খোঁজ খবর নিন। যার তার কাছ থেকে এই রকম ভাবে নেবেন না টাকা দিয়ে, আপনার টাকা তো আপনার পরিশ্রমের টাকা, আর এর মধ্যে তৃণমূল কর্মী জড়িত, যার ফলে রাজনীতির তর্জা তো হবেই। দেখুন, পুরো রাজ্যের মধ্যে তো ভুয়ো ব্যাপারটা চলে এসছে, আর সেই শিক্ষা থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে রেশন কার্ড তৈরি করার ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রের মধ্যে ভুয়ো ব্যাপারটা চলে এসছে। আর এই ভুয়ো ব্যাপারটা একমাত্র তৈরি হওয়ার কারণটাই হচ্ছে শাসক দলের নেতাকর্মীরা। তাদের মদত না থাকলে পরে কি এত বড় দুর্নীতি রাজ্যের মধ্যে কোনোদিন দেখা যেতে পারে? তা ওনারও একটা লোভ হয়েছে, দেখতে পাচ্ছে নেতা মন্ত্রীরা চুরি করছে, তাই জন্য ও দুর্নীতিতে জড়িয়ে গেছে। প্রথমে তো আমি জানি যে কোনো কিছু পেলে তারা তৃণমূল বলে প্রথম পরিচয়টা দেয়, যে ছেলেটা করেছে তার দায়িত্ব। এই ধরনের যারা কারবার করেছে তাদের জন্য আইন ব্যবস্থা নেবে, আইনের কাজ করবে। তার জন্য তৃণমূল চোর, অমুক চোর তমুক চোর, এই বিজেপির কোনো কাজ নাই এগুলো করার জন্য, এগুলো সব তারা করছে, কিন্তু এগুলো ঠিক না। সে অন্যায় করেছে, তাকে শাস্তি পেতে হবে, এবং আইনসঙ্গত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা নেওয়ার দরকার জন্য আমরাও অনুরোধ করব, এবং সেটাও করা উচিত। দেখুন, সাম্প্রতিককালে এইরকম ঘটনা ঘটেনি যে আন্দোলন, সে আন্দোলন এমন রণংদেহী হয়ে গেল যে আইসির মাথা ফাটলো। পুরুলিয়ার রঘুনাথপুরে বেসরকারি কারখানায় কাজ দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন, কি এমন পরিস্থিতি হলো যে আইসির মাথা ফাটলো? কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, এটাই তো প্রশ্ন, এত হিংসাত্মক কেন হয়ে উঠলেন আন্দোলনকারীরা? দেখো আন্দা, যে ঘটনা ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের লক্ষ্মণপুর গ্রামে, এবং সেখানে একটি বেসরকারি কারখানার সামনে আন্দোলন করছিল চাকরির দাবিতে স্থানীয় বাসিন্দারা। তারা জমি দিয়েছে বলে তাদের দাবি, এবং তারা চাকরি দিতে হবে এই কারখানায় আন্দোলন করছিল কয়েকদিন ধরে। এবং আজকে আন্দোলন যখন তুলতে যায় তখন পুলিশ আক্রান্ত হয়, এবং রঘুনাথপুর থানার আইসির মাথা ফেটে যায় আন্দোলনকারীদের আক্রমণে, এমনটাই আমরা খবর পেয়েছি। এবং তিনি গুরুতর অবস্থায় ভর্তি আছে একেবারে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে, মাথায় বেশ কয়েকটি স্টিচ হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। এবং যারা হামলা করেছে তাদেরকে ধরতে পেরেছে পুলিশ? ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে, 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং এখনো গ্রামে, ওই গ্রামে যে গ্রামের ঘটনা সেই গ্রামে পুলিশ রেড করছে। এবং যারা এই পুলিশের বিরুদ্ধে যারা এই মারপিট করেছে বা করেছে, সংগ্রহ করে গন্ডগোল পাকিয়েছে, তাদের তল্লাশি চালাচ্ছে গ্রামে গিয়ে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ পিকেট বসেছে ওই কারখানার সামনে, এবং আন্দোলনকারী যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। হয়ন্দা, পুলিশ সুপার কি বলছেন একবার দেখাবো। পুলিশ যখন ওদেরকে ওখান থেকে সরে যেতে বলে তখন মব ভায়োলেন্ট হয়ে যায়। তো ভায়োলেন্ট হয়ে পুলিশের দিকে পিকেটিং করতে থাকে, আমাদের কয়েকজন ইনজোর্ড হয়। এই প্রসেসে আমরা এখনো পর্যন্ত 13 জনকে এই ব্যাপারে ডিটেন করেছি, আরও রেড চলছে। যারা যারা এই ব্যাপারে দোষী আছে, যারা যারা এই কাজটা করছে, তাদের সবাইকে অ্যারেস্ট করা হবে। আর এবার দেখাবো বীরভূমের খবর। খুনের মামলায় খোদ সাক্ষীর ওপর হামলা। হ্যাঁ, বীরভূমে 2016 সালের একটি খুন, আর সেই খুনের সাক্ষীকে কিরকম মারধর দেখুন। কি হয়েছিল বীরভূমের কাঁকরতলায়, কবে হয়েছিল খুন, কে হয়েছিলেন খুন, এবং এই সাক্ষীর ওপর হামলা কারা করলো, সবটা জানবো প্রতিনিধি সুপ্রতিমের কাছ থেকে। সুপ্রতিম।
একদমই দেখো, সেটা হচ্ছে 2016 সালে তৃণমূল নেতা কাঁকুরতলার বর্ডার এলাকার সে খেলাপথ সে খুন হয় এবং রেল লাইন থেকে তার দেহ উদ্ধার হয়। আর এই ঘটনা চলছে এবং সাক্ষী গ্রহণ শুরু হয়েছে এবং তার যে ছেলে বদিউর জামান, তার 18 তারিখে দুবরাজপুর আদালতে সাক্ষী ছিল, কিন্তু সেদিনকে সাক্ষী হয়নি। এরপর আবারও তার সাক্ষীর ডেট পড়বে, কিন্তু আজকে যখন সে বাড়ি থেকে একটা জায়গায় যাচ্ছিল সেই সময় কিন্তু তার উপর হামলা চালায় যারা এই মামলার খুনের আসামি, তারা, এমনটাই অভিযোগ। এবং তাকে কিন্তু লাঠি দিয়ে মারধর করা এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করায়। এরপর কাকরতলা থানায় তার একটি অভিযোগও দায়ের করা হয়েছে আসামিদের নামে যারা মারধর করেছে। এবং তিনি যেটা জানিয়েছেন যে এটাই প্রথম নয়, এই সাক্ষী যাতে তিনি না দিতে পারেন তার জন্য বারবারই আগেও অনেকবার হামলা হয়েছিল, আজও সেই একই রকম হামলা হলো এবং সেটা কিন্তু তিনি এরপরে যখন তিনি সাক্ষী জানেন সেটা তিনি আদালতেও জানাবেন ব্যাপারটা। না, কিন্তু পুলিশ কিছু করতে পারছে না, বারবার আক্রমণ হচ্ছে, বারবার হামলার মুখে পড়ছে। একদমই দেখো, কাঁকরতলা থানার পুলিশকে অভিযোগ জানিয়েছে এবং পুলিশ কিন্তু তাকে অ্যাসুরেন্স দিয়েছে যে এরপরে সে সাক্ষী দিতে, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ কিন্তু ইতিমধ্যে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে, তবে তারা কিন্তু এখন পলাতক। ধন্যবাদ। আর এবার চলে যাব মুর্শিদাবাদ স্টেশনের সামনে রেলের জায়গা, পুরসভার জায়গা সব দখল করে ব্যবসা চলছিল। বিভিন্ন পুরসভার জায়গা দখল করে যেমন রেস্তোরাঁ চলছিল, সেগুলো অবৈধ নির্মাণগুলো আজকে ভাঙতে শুরু করলো। দেখুন, আর্থ মুভার দিয়ে স্টেশনের সামনে ভাঙা হলো বিরাট নির্মাণ। মুর্শিদাবাদ স্টেশনের সামনে, মুর্শিদাবাদ রেল স্টেশন এলাকার ঘটনা। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এটা পুরসভার জায়গা, রেলের জায়গা দখল করেও কি ব্যবসা চলছিল? হ্যাঁ দেখো, সরকারি জায়গার ওপরই দীর্ঘদিন ধরেই এই সমস্ত হোটেলগুলো, বেআইনি হোটেলগুলো কিন্তু চলছিল। তারপরে কিন্তু যেহেতু মুর্শিদাবাদ স্টেশনে পর্যটকদের ভিড় হয় এবং তার ফলে নিত্য নৈমিত্য প্রতিদিনই তোমার যানজটের মধ্যে পড়তে হতো এবং ট্রেন ধরতে যাওয়ার সময় বিশেষ করে। সেই কারণে কিন্তু হাইকোর্টের নির্দেশে আজকে পুরসভার পক্ষ থেকে এই সমস্ত বেআইনি দোকানগুলোকে ভেঙে দেওয়া হয় এবং পুরসভার যিনি পুরপিতা রয়েছেন তিনি বলেছেন যে যেহেতু এটা পর্যটকদের ওপরই নির্ভরশীল এই শহরটা এবং পর্যটকরা প্রচুর পরিমাণে আসে, তাতে যাতে কোনো রকম ভাবে যানজট না হয় এই ধরনের অবৈধ যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে আগে নোটিশ দেওয়া হয়েছিল, তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা হবে না? না দেখো, এদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যেহেতু প্রতিদিনই যানজট হয় সেই কারণে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু হাইকোর্টের নির্দেশেই কিন্তু এই নিয়ম কার্যকারী হয়েছে। তবে পুনর্বাসন দেওয়া হবে কিনা সেটা কিন্তু বিবেচনা করা হবে বলে কিন্তু পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান কি বলছেন একবার দেখাবো। মহামান্য আদালতের যে অর্ডার, সেই অর্ডারকে মান্যতা দিয়ে আমরা আনঅথরাইজড কনস্ট্রাকশনকে ভেঙে দেওয়া হলো, ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। আগত টুরিস্টের স্বার্থে আমরা গোটা মুর্শিদাবাদ পৌর এলাকায় যত সংকীর্ণ রাস্তা আছে, আনঅথরাইজড কনস্ট্রাকশন আছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা রাস্তা বড় করার জন্য মুর্শিদাবাদ পৌরসভার সাথে সহযোগিতা করুন। এবার ডেবরার খবর দেখাবো। অভিযোগ যে পঞ্চায়েতের থেকে অনুমতি নেওয়া হয়নি, একটা খালের পাশে এক ব্যক্তি পাঁচিল তুলে দিচ্ছেন এবং তাতে নিকাশি ব্যবস্থার অসুবিধা হচ্ছে। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, গ্রাম পঞ্চায়েতের অনুমতি কেন নিতে হবে? এটা কি যিনি তৈরি করছেন পাঁচিল তার ব্যক্তিগত জমি নয়? খালের পাশে, এটা পঞ্চায়েতেরই এলাকা। দেখো অয়নদা, ইতিমধ্যেই এই ঘটনায় আমরা পঞ্চায়েতের সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম, কারণ পঞ্চায়েত তাকে নোটিশ দেওয়া মানে বুঝে নিতে হবে যে সেখানে কিন্তু সরকারের কোনো নিয়ম রয়েছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের অধীন কোনো রকম কোনো কিছু কাজ করতে গেলে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে ডেবরার যে ওই ব্যক্তি, পশ্চিম ডেবরা এলাকায় অশোক মাইতি, তিনি কিন্তু হঠাৎ করেই বেশ কয়েকদিন ধরেই তিনি এই পাঁচিল তৈরি করেছেন। এলাকাবাসীরা কিন্তু গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি। এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি নিজে বলছেন এটা অবৈধ, তিনি নোটিশ করেছেন, সেই নোটিশেও যখন সাড়া দিচ্ছে না ওই ব্যক্তি, তখন কিন্তু আজকে এলাকাবাসীরা তারা ক্ষোভ বিক্ষোভ দেখায় এবং ওই ব্যক্তি কি বলছেন? পঞ্চায়েত এমনি এমনি নোটিশ দিল, আমরা দেখি ওই ব্যক্তি কি বলছেন, একটু দেখাবো। আমার ওখানে বাউন্ডারি ওয়াল ছিল, হ্যাঁ, ওখানে একটা চং দেওয়ার ফলে ওই বাউন্ডারি ওয়ালটা ধসে যায়। হ্যাঁ, আচ্ছা, সেই ধসার জায়গাটার উপরে আমি করছি, আমি আমার রায়তো জায়গার উপরে করছি এবং আমার জায়গার উপরেই পুরো ড্রেনটা আছে।
ও তো ওনার জায়গা বলছেন, তাহলে কি করে বলছেন দাদা উনি তো পঞ্চায়েতের, আপনি তো পঞ্চায়েতের নোটিশ পেয়েছেন? পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখুন। পাঁচির তুলছে বলে হ্যাঁ একটা আসছে ডেবরা পশ্চিম, ওটাতে আজকে তো হচ্ছে কি বলে ওই এতে তো তানিয়া ম্যাডাম তো গেল থানা থেকে। হ্যাঁ অবৈধভাবে, কারণ আমরা অঞ্চল থেকে নোটিশ করছিলাম, গ্রাহ্য নোটিশ ধরেওনি, আর আমরা যে বললাম ফিডব্যাক দিলাম যে আপনার কাগজপত্র ঠিক আছে কিনা, আপনি রেকর্ডের জেরক্স নিয়ে আসুন, উনি তাও করেননি। তারপর আমরা থানায় স্টেপ নিলাম। এবার কালনার খবর, 15 দিনের মধ্যে নয়নজুলির মধ্যে দোকান, 15 দিনের মধ্যে নয়নজুলি থেকে দোকান তুলে দিতে হবে। এই নোটিশের বিরুদ্ধেই এখন এই দোকানদাররা অবরোধ শুরু করলেন। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। নবকুমার, কতদিন ধরে এই ব্যবসা চলছিল নয়নজুলির ওপরে দোকান তৈরি করে? তখন কতদিন ধরে চলছিল আর আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এখন হঠাৎ করে কি নোটিশ দেওয়া হলো? একদমই তাই। কিছুদিন আগে কালনা কল্যাণপুর পঞ্চায়েতের জিউধারাতে একটি নয়নজলিতে ভরাট করে সেখানে আমরাও দেখিয়েছিলাম যে দোকানকে বসানোকে কেন্দ্র করে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, চরম উত্তেজনায় পুলিশ আসে। তারপরেই ওখানকার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে কল্যাণপুর পঞ্চায়েত থেকে সেখানে বলা হয় যে এই নয়নজলি ভরাট করে কোনো দোকানপাট বসানো যাবে না, টোটাল খালি করে দিতে হবে। কিন্তু দীর্ঘদিন প্রায় 20 বছর ধরে ওখানকার বেশ কিছু দোকানদারেরা দোকান নিয়ে বসে আছে। তারা এই নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে তারা হঠাৎ করেই আজকে পথ অবরোধ শুরু করে দেয় এবং সেই পথ অবরোধ এইভাবে রাজ্য সড়ক অবরোধ করাটা ঠিক বেআইনি এবং এই বিষয়টি বুঝিয়ে বলেন কালনা থানার পুলিশ। তারপরে তারা সেখান থেকে উঠে যায়। দোকানগুলোর কি হবে? কর্তাদের সাথে কথা বলে এখন এই মুহূর্তে নোটিশ যা জারি আছে তার মধ্যে রীতিমতন 6টা দিন চলে গেছে। এবার তারা আশঙ্কায় ভুগছে, তারা দ্বারস্থ হবে এসডিওর কাছে। এই বিষয়টা তারা আমাদের কাছে জানিয়েছে। নিশ্চয়ই আপনারা তৎপর হন। আগে হলে আরো বেশি ভালো হতো। নয়নজুলি ভরাট করে কেউ কিছু করতে পারে না। এবার দেখুন সদিচ্ছা থাকলে কি না হয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সমস্যার 2 নম্বর পঞ্চায়েতে সমস্যার সমাধান, জনসংযোগ, প্রত্যন্ত গ্রামে গিয়ে বিডিও, এসডিও একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন একেবারে এই রকম ভাবে। কি সুন্দর দেখুন, সমস্যা সমাধানে জনসংযোগ। বিভিন্ন সমস্যা তারা শুনছেন পাড়ায় পাড়ায় একেবারে, এমনকি দ্রুত সমাধানেরও চেষ্টা করছেন। কিরকম দ্রুত সমাধানের চেষ্টা, কি তৎপরতা, কোন কোন বিষয়ে নিয়ে বিষয়ে সমস্যা, কোন কোন সমস্যা তুলে ধরলেন? সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, দেখো আমরা সমস্যার সমাধান অর্থাৎ প্রত্যন্ত গ্রামের একদম পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন মহকুমা শাসক, বিডিও। তারা যে সেই এলাকার মানুষের সাথে কথা বলছেন। যে ছবি দেখা যাচ্ছে যে একদম চেটাই বা তেলাই বিছিয়ে একদম ঘরের লোকের মতো এলাকার মানুষের কোন অসুবিধা রয়েছে, এলাকার জলের সমস্যা আছে কিনা, এলাকায় রাস্তাঘাটের কোনো সমস্যা রয়েছে কিনা, বা ব্যক্তিগত কেউ কোনো সরকারি সুযোগ সুবিধা যেগুলো দুয়ারে সরকার ক্যাম্পে যে করে ওঠা সম্ভব হয়নি সেইগুলো কেউ নজর দিচ্ছেন এই প্রশাসনিক আধিকারিকেরা। অর্থাৎ এক কথায় এলাকার একদম প্রত্যন্ত এলাকাতে যে বাড়িতে বাড়িতে এলাকার মানুষের সাথে জনসংযোগ যেমন একদিকে করছেন প্রশাসনিক আধিকারিকেরা, অন্যদিকে একদম সরকারি সুযোগ সুবিধা থেকে এলাকার যে সমস্যা সেই সমস্যাগুলোকেও তুলে ধরছে। এইভাবে অ্যাড্রেস করলে তবেই তো সাধারণ মানুষ ভাববেন না সরকার আমাদের পাশে আছে, সরকার আমাদের জন্য কাজ করছে। আবার এবার দেখুন ঝাড়গ্রাম জেলাতেও একেবারে লোধা সবর অধ্যুষিত যমুনাশোল গ্রামে বিশেষ জনসংযোগ ও সমস্যা সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত। বিডিও ছিলেন। কি অভিযোগ তাদের কানে উঠে এলো? কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। কি অভিযোগ শুনলেন তারা? দেখো অরিন্দা, প্রথমেই বলি এই সরকারের যে মানুষের বাড়িতে পৌঁছে যাওয়া এইটা একটা অন্য রকমের মনোভাব নিয়েছে মানুষের মধ্যে। কারণ মানুষের কাছে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন সরকারি যে সুবিধা সেগুলো ঠিক সময়ে তারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন না। বিভিন্ন যে সমস্ত ক্যাম্পগুলো হচ্ছে সেখান থেকে গিয়ে হয়তো হয়রানির কারণে ঘুরতে হচ্ছে। সেই জায়গায় এইভাবে মহকুমা শাসক এবং বিডিও ঘটনাস্থলে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা জানছেন, তাতে মানুষ কিন্তু অনেকটাই খুশি। কারণ রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত কর্মসূচি
কর্মসূচি নেওয়া হয়েছে, সেই সমস্ত কর্মসূচি থেকে যখন তারা যে সমস্ত সুবিধাগুলো পাচ্ছে, ঠিক তেমনই আবার এই সরকারের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন এবং তাদের সমস্যার কথা জানছেন। তা নিয়ে যেমন খুশি এলাকার মানুষজন, ঠিক তেমনই আবার মহকুমা শাসক যেটা জানাচ্ছেন যে বিভিন্ন গ্রামে তারা পরিদর্শন করেছেন এবং বিশেষ করে লোধা শহর অধ্যুষিত গ্রামে সেখানকার মানুষের যে সমস্যা রয়েছে, নিকাশি ব্যবস্থা, কোথাও আবার বাড়ির ছাদ কারো উড়ে গেছে, বাড়ির ছাদের দরকার, কোথাও বাথরুম দরকার, সেই জায়গায় মহকুমা শাসক তাদের সাথে কথা বলেন এবং স্থানীয় যে জামবনির ভিডিও রয়েছেন তাকে নির্দেশ দেন সমস্ত জায়গায় যে সমস্ত মানুষের সমস্যা। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই তৃণমূল স্তরের যারা অ্যাডমিনিস্ট্রেশন তারা সেইভাবে সক্রিয় হন না, আর সেখানেই তো সমস্যা হয়। যেমন সেচ দপ্তর তৎপর, আমরা বিভিন্ন এলাকার গঙ্গার ভাঙন, পদ্মার ভাঙন, ফুলহারের ভাঙন এইসব দেখাই, মানুষের একেবারে ভয়ঙ্কর সমস্যা। গারুলিয়া পুরসভার কাঙালি ঘাট এলাকায় প্রতি বছর ভাঙন, আর সেই ভাঙন রোধে এবার তৎপর সেচ দপ্তর। কি তৎপরতা এখনো পর্যন্ত, ভাঙন রোধে কি ব্যবস্থা নিতে চলেছে সেচ দপ্তর? কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, গত বছরও প্রায় 15টা বাড়ি কিন্তু গঙ্গায় বিলিয়ে গেছিল, একেবারে জলের সঙ্গে পড়ে গেছিল। তারা খুব উৎকণ্ঠায় ছিল। শুধু গত বছর নয়, প্রতি বছরই কিন্তু গঙ্গাটা একটু কার্ভ হওয়াতে সেখান দিয়ে কিন্তু গঙ্গার জল বাড়ি খেয়ে সমস্ত এলাকাগুলোকে ভেঙে ফেলে। ফলে এইবার কিন্তু সেই এলাকা থেকে মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল। 15টা বাড়ি তারা কিন্তু একেবারে জলাত্ম। এবারও কিন্তু ভাঙন শুরু হয়ে গেছিল। এইবার সেচ দপ্তর একটু তৎপর হয় এবং সেচ দপ্তরের পক্ষ থেকে 1 কোটি প্রায় 1.5 কোটি টাকা অনুমোদন। মানে অরুণ, এখন তো শীতকাল, এখনো যদি ভাঙনের আতঙ্ক থাকে, বর্ষার আগে কি শেষ হবে এই কাজ, কি বলা হচ্ছে? দেখো, কাজ শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে, কিন্তু কাজটা শুরু হয়ে যাবে এমনটাই জানিয়েছেন সেচ মন্ত্রী। এবার 300 মিটার কিন্তু যে জায়গাটা সবচেয়ে ভয়ানক হচ্ছে 90 মিটার, সেই জায়গায় কিন্তু কংক্রিটের ঢালাই করা হবে। কিন্তু গত বছর আমরা দেখেছিলাম সেই 90 মিটার জায়গা এতটা ভয়াবহ হচ্ছে, প্রায় বেশ 15টি বাড়ি কিন্তু জলের তলায় চলে। নিশ্চয়ই আমরা চাইবো সেচ দপ্তর যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ সফল হোক এবং যাতে আর না ভাঙনে আতঙ্কে কাটে, ঘুম উড়ে যায় মানুষের, যেন না হয়। সেচ মন্ত্রী কি বলছেন দেখুন। সমস্যার কথা যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যায়, তিনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দেন এই ব্যাপারটা দেখতে। কাঙালিঘাটের মানুষের সাথে কথা বলে গারুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রমেন দাস অগ্রণী ভূমিকা নেন এবং সমস্ত কিছু কাগজপত্র জমা দেন। তার পরিপ্রেক্ষিতেই মমতা ব্যানার্জির নির্দেশে ইরিগেশন ডিপার্টমেন্ট কাজটা শুরু করেছে। কাজটা পার্মানেন্ট কাজ হবে যাতে কোনো মানুষ আর ভাঙনের মুখে না পড়ে। এবার দেখুন চা মালিকদের, আবার দেখাবো চা বাগান মালিকদের কিরকম বিবেকহীন তারা। দেবপাড়া চা বাগান বানারহাট ব্লকের আবার বন্ধ হয়ে গেল এই দেবপাড়া চা বাগান, নোটিশ না দিয়েই বাগান বন্ধ। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কোনো নোটিশ নেই, কত মানুষ কাজ করতেন এখানে, কোনো নোটিশ ছাড়া মালিক কি পালিয়ে গেল? দেখো, বানারহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া যে চা বাগান রয়েছে সেই পুনরায় বন্ধ হয়ে গেল। প্রায় 1200 শ্রমিক কাজ করতেন সেই বাগানে এবং রীতিমতো কিন্তু তারা দিশেহারা হয়ে পড়ছে বাগান বন্ধ হয়ে যাওয়ার ফলে। সকালবেলা যখন চা শ্রমিকেরা সে বাগানে কাজ করতে আসেন তখন তারা দেখতে পান যে বাগানের গেটে তালা মারা রয়েছে এবং অফিস যে ছিল সেই অফিসেও কোনো স্টাফ নেই। দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে থাকে বাগানের মধ্যে, কিন্তু কোনো অফিস স্টাফদের দেখা না মেলায় তারা বুঝতে পারেন যে রাতের অন্ধকারে বাগান কর্তৃপক্ষ বাগান বন্ধ করে দিয়ে। বাগান মালিকের বাড়ি কোথায় জানো রকি? না, এখন পর্যন্ত কিন্তু বাগান মালিকের সম্পর্কে কোন রকম তথ্য পাওয়া যায়নি। আমরা সেখানকার যে শ্রমিক ছিল তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু জানিয়েছে প্রায় 4 মাস ধরে কিন্তু তাদের যে বকেয়া বেতন সেটা নিয়ে সমস্যা চলছিল। সঠিকভাবে তাদের 4 মাসের বকেয়া বেতন, তারপরেও পালিয়ে গেলেন মালিক আর চা বাগান বন্ধ হয়ে গেল। খাবেন কি? ঢেকলাপাড়া চা বাগান, রেড ব্যাংক চা বাগানের শ্রমিকদের মতো এদের অবস্থা হবে? সরকার দেখবে, সাংসদরা দেখবেন। আর এবার দেখুন রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। কেন বলুন তো? এটা উত্তর 24 পরগনার একটা জায়গায়। এখানে কেন বিক্ষোভ? গাছ কাটার দাবিতে বিক্ষোভ, কারণ একটা মরা গাছ সেটা কাটা হচ্ছে না আর তার দুর্ঘটনা ঘটছে। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, কতদিন ধরে এই মরা গাছ দাঁড়িয়ে আছে এরকম ভাবে, আর বারে বারে নিশ্চয়ই মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ দেখো অয়নদা,
এই যে হাসনাবাদের বিশপুর এলাকা, এই বিশপুর এলাকার সাধারণ মানুষ, গ্রামবাসীরা, অটো চালকরা এবং স্থানীয় মানুষ, তারা কিন্তু আজকে রাস্তা শিরিষতলা মোড়, সেখানে রাস্তা অবরোধ করলো। কেন অবরোধ করলো? তার কারণ এখানে একটা শিরিষ গাছ ছিল, বহু পুরনো শিরিষ গাছ, যে গাছটি 2 বছর আগে মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরে সেই গাছটি শুকিয়ে গেছে এবং তার থেকে প্রায়শই ডাল ভেঙে ভেঙে পড়ছে, ছাত্রছাত্রীদের মাথায় পড়ছে, পথ চলতি মানুষের মাথায় পড়ছে, অটোর ওপরে পড়ে অটো দুর্ঘটনা ঘটছে। এখানে কিছু কি হলো, মানে সুরাহার কোনো আশ্বাস পাওয়া গেল? গাছটা কি কাটা হবে? হ্যাঁ, স্থানীয় মানুষ কিন্তু বহুবার কিন্তু পঞ্চায়েত বিডিওকে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এরপর আজকে যখন আমরা এইসব খবর করি এবং পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে যখন যোগাযোগ করি, তিনি জানান যে তিনি তার বিষয় না, এটা বিডিও অফিসের বিষয়। যদিও তিনি বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ প্লিজ দেখুন, না হলে এরা তো এই গরিব মানুষগুলো তারা দুর্ঘটনার মধ্যে পড়ছেন। আর এবার দেখুন বাঁকুড়ার ছবি, নথিবিহীন গাছ বোঝাই 2টি ট্রাক্টর আটক। স্থানীয়দের দাবি, দিনের পর দিন বন দফতরের মদতেই চলছে গাছ পাচার। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। বন দফতরের মদতে চলছে গাছ পাচার। কি গাছ? ভয়াবহ তো। একেবারে যেটা ভয়াবহ অভিযোগ করছে স্থানীয় মানুষজন, এবং এই যে মদতে বন দপ্তরের মদত দিয়ে গাছ পাচার করা হচ্ছে এমনটাই অভিযোগ। এবং যে পাচারকারীরা রয়েছেন তাদের সঙ্গে বন দপ্তরের একটা সমঝোতা রয়েছে, কেননা বারে বারে স্থানীয় মানুষজন যখন এই ইউক্যালিপটাস এবং সোনাঝুরি গাছ, এই জঙ্গলের পর জঙ্গল ফাঁকা হয়ে যাচ্ছে, যখন বন দপ্তরের খবর দেওয়া হয়, বন দপ্তর কোনো রকম ভূক্ষেপ করেন না। এবং যদিও পকড়াও করা হয় বন দপ্তরের পক্ষ থেকে, কিন্তু বন দপ্তর সেটা নিয়ে গেলেও কোনো কারণ অজানা কারণে সেটা ছেড়ে দেওয়া হয়। কিছু হবে, কড়া পদক্ষেপ কিছু হবে, তদন্ত হবে প্রিয়ব্রত? একেবারে বন দপ্তর সেখানে জানিয়েছে যে বন দপ্তর সচেষ্ট রয়েছে, সেই কারণেই গাছ পাকড়াও করা হয়েছে। এবং ইউক্যালিপটাস এবং সোনাঝুরি গাছে দামি দামি গাছ বেশ ব্যবস্থা না নিলে আমরা আবার খবর করব যে বন দপ্তরের এই যে অভিযোগ করছেন বনকর্মীরা, বন দপ্তরের মদতেই চলছে গাছ পাচার। এবার তিস্তা পারে মনে আছে বিরাট দুর্ঘটনা ঘটেছিল সিকিমে, প্রাকৃতিক বিপর্যয়, এবং তারপরে তিস্তা পারে বারবার এসেছে মর্টারের শেল, এবং ফেটেওছে, নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ।